গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে পড়ে শোনাচ্ছি ৭ম পর্ব। পিরোজপুর মহকুমার পুলিশ সুপার ফৈজুর রহমান সাহেবের মন আজ অত্যন্ত ভালো। মন ভালো থাকার অস্বাভাবিক ঘটনার জন্য তিনি খানিকটা লজ্জিত বোধ করছেন। দেশ ডুবে গেছে ভয়াবহ অনিশ্চয়তায়, এখন চরম দুঃসময়। এই অবস্থায় কোনো সুস্থ মানুষের মন ভালো থাকতে পারে না। তাহলে তিনি কি মানসিকভাবে খানিকটা অসুস্থ? তিনি মানসিকভাবে খানিকটা অসুস্থ, এই ধারণা তাকে কিছুক্ষণ পীড়িত করল। সেই কিছুক্ষণ তিনি একমনে সূরা আর রহমান পড়লেন। একটু পরপর ফাবি আই আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। আহারে, কি সুন্দর আয়াত। তিনি বসে আছেন নামাজের পাটিতে। ফজরের নামাজ পড়া হয়েছে, নামাজের পাটি ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। ফজরের নামাজ নিয়মিত পড়া তার কখনো হয় না। অনেক রাতে ঘুমোতে যান বলে সকালে ঘুম ভাঙে না। আজ অসম্ভব সুন্দর স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। স্বপ্নে তিনি বিরাট এক বরযাত্রীর দল নিয়ে যাচ্ছেন। দলের সঙ্গে নানান ধরনের বাদ্যবাজনার লোক আছে। তারা বাদ্যবাজনা করছে। বিয়েটা কার তার স্বপ্নে বুঝতে পারছেন না, তবে তার অতি ঘনিষ্ঠ কোনো একজনের, এই বিষয়ে তিনি নিশ্চিত। স্বপ্নের মধ্যে তার মনে হল বিয়ে সম্ভবত তার বড় মেয়ে শেফুর, কিন্তু মেয়ের বিয়েতে তো বরযাত্রী যায় না। তাহলে ঘটনা কি? ঘটনাটা জানার জন্য তিনি মনের ভেতরে অস্থিরতা বোধ করলেন। এই অস্থিরতাতেই ঘুম ভাঙল। তিনি টেবিলে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন ভোর 4:25। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হবে। তিনি নিঃশব্দে বিছানা থেকে নামলেন। অজু করে আজানের অপেক্ষা করতে করতে হঠাৎ অনুভব করলেন তিনি সুখী একজন মানুষ, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখী পরিতৃপ্ত একজন। আল্লাপাক তাঁর প্রতি অসীম দয়া করেছেন। তিনি 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। অতি বিনয়ের সঙ্গে বললেন, পরম করুণাময়, আমাকে তুমি অনেক করুণা করেছ, আমি তার শুকরানা আদায় করি। দেশের আজ চরম দুঃসময়। আমার ছেলে মেয়েরা কেউ আমার পাশে ছিল না। 3 জন ছিল ঢাকায়, 1 জন কুমিল্লায়। তাদের তুমি নিরাপদে আমার কাছে এনে দিয়েছ। আল্লাহ, আমি তোমার শুকরগুজার করি। তার আরও কিছুক্ষণ নামাজের পাটিতে বসে থাকার ইচ্ছে ছিল, কিন্তু সেটা সম্ভব হল না। তার অতি আদরের পোষা হরিণ ইরা লাফ দিয়ে বারান্দায় উঠে নানাভাবে তাকে যন্ত্রণা করতে লাগলো। সিংহের গুতো শার্ট কামড়ে ধরে পেছনের দিকে টানার মতো কার্যক্রম করতে লাগলো। বাধ্য হয়ে তিনি হরিণের সঙ্গে গল্প শুরু করলেন। যখন আশেপাশে কেউ থাকে না, তখন তিনি গলা নিচু করে হরিণের সঙ্গে গল্প করেন। আড়াল থেকে হরিণের সঙ্গে তার কথোপকথন শুনলে যে কেউ ভাববে তিনি তার 6 ছেলে মেয়ের যে কোনো একজনের সঙ্গে গল্প করছেন। কিরে, তুই চাস কি? শার্ট ছেঁড়ার মতলব করেছিস? ফুসফুস করছিস কেন? তুই কি সাপ যে ফুসফুস করবি? শান্ত হয়ে বস আমার পাশে। গলা লম্বা কর, গলা চুলকে দেব। খবরদার, চাটাচাটি করবি না, অজু ভেঙে যাবে। হরিণের সঙ্গে গল্পগুজব শেষ করে তিনি খুব ফ্রি হাতে বাগানের কাজ করতে গেলেন। হরিণ ইরা গেল তার সঙ্গে। বাগানে নানান ধরনের শীতের সবজি তিনি লাগিয়েছেন। তাদের পেছনে যত্নও কম করা হয় না, কিন্তু কোনো লাভ হচ্ছে না তাতে। অল্প কিছু টমেটো এবং কিছু ঢেঁড়স হয়েছে। তিনি কয়েকটা টমেটো ছিঁড়ে হরিণকে খেতে দিলেন। হরিণ খাচ্ছে না। তাকে মনে হয় খেলার নেশায় পেয়েছে। সে নানান ভঙ্গিমায় লাফ ঝাঁপ দিচ্ছে। ভোর হয়েছে। ঘুম ভেঙে সবাই একে একে উঠতে শুরু করেছে। তিনি লক্ষ্য করলেন তার বড় ছেলে বাচ্চু টুথব্রাশ দিয়ে দাঁত ঘষতে ঘষতে বারান্দার এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। ছেলেটার এই অদ্ভুত স্বভাব, সবসময় হাঁটাহাঁটি করে। সে কি কোনো চিন্তার মধ্যে থাকে? তার এই পুত্রের জন্ম এবং ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স চার্লসের জন্ম একই সময় একই দিনে। নিশ্চয়ই শুভক্ষণ। প্রিন্স চার্লসের জীবন এবং তার পুত্রের জীবন মিলিয়ে দেখতে হবে। ছেলেকে এখন আর দেখা যাচ্ছে না। সে বাবাকে দেখে আড়ালে চলে গেছে। তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। কোনো এক অজানা কারণে তার সব কন্যাপুত্রই তাকে অসম্ভব ভয় পায়। ছেলে মেয়েদের সঙ্গে তার সহজ স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়নি। তার পুত্র মিত্র হয়নি। হলে ভালো হতো।
দেশের অবস্থা নিয়ে পিতাপুত্রের মিটিং হতো। ছেলের কাছে শুনতেন সে ঢাকায় কি দেখে এসেছে। তিনি বলতেন, পিরোজপুরে কি হচ্ছে? এই ছোট্ট মফস্বল শহরে অনেক কিছুই হচ্ছে। ভবিষ্যতে ভয়ঙ্কর সব ঘটনা এখানে ঘটতে পারে। ট্রেজারিতে 1 কোটি টাকার মতো আছে। 15 জন আর্ম ব্যাটালিয়ন পুলিশের একটি দল ট্রেজারি পাহারা দেয়। পুলিশের এই দল আসে বরিশাল থেকে। 1 মাস থাকে, অন্য দল চলে আসে, পুরনো দল ফিরে যায়। দীর্ঘদিনের ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আইন শৃঙ্খলা যেদিন ভাঙবে সেদিন সব কিছু ভাঙবে। ট্রেজারি লুট হয়ে যাবে। পিরোজপুর মহকুমার প্রধান ব্যক্তি সিএসপি মহিবুল্লাহ, সাব ডিভিশনাল অফিসার, সিন্ধু প্রদেশের মানুষ। তার স্থান হবে কোথায়? যদি শত শত মানুষ এসে এসডিওর বাংলো ঘেরাও করে বলে, এই পশ্চিম পাকিস্তানিটাকে আমাদের হাতে তুলে দাও, তখন তিনি কি করবেন? তার পুলিশ বাহিনী দিয়ে এসডিও মহিবুল্লাহ সাহেবকে রক্ষা করবেন? নাকি একপাশে দাঁড়িয়ে দেখবেন কি করে অসহায় একজন মানুষকে ধরে নিয়ে যায়? তার ভূমিকা কি হবে? পুলিশ বাহিনী কি তখন তার কথা শুনবে? রাষ্ট্রীয় শৃঙ্খলা যখন ভেঙে পড়ে তখন তার প্রথম ধাক্কা আসে পুলিশ বাহিনীতে। কর্তৃত্ব ভেঙে পড়ে, তখন আর হুকুম চলে না। হুকুমবিহীন পুলিশ বাহিনী কোনো বাহিনী না। এই অঞ্চলে অন্য এক ধরনের উপদ্রব আছে। এই উপদ্রবের নাম নকশাল উপদ্রব। একদল ছেলে নকশাল নাম দিয়ে গ্রামেগঞ্জে ডাকাতি করে বেড়ায়। এই দলের প্রধান ছেলেটির নাম ফজলু। সে তার দলবল নিয়ে গা ঢাকা দিয়েছিল। সুযোগ বুঝে সে দর্শন দিয়েছে, বিশেষ ভঙ্গিমায় প্রকাশ্যে হাঁটাহাঁটি করছে। তিনি গোপন খবর পেয়েছেন তার লক্ষ্য ট্রেজারির দিকে। ফজলুর রহমান সাহেব ক্ষেতের কাজ বন্ধ করলেন। হঠাৎ তার খানিকটা অস্থির লাগছে। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিরতা বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন হলো এই সমস্যা তার হয়েছে। বেলা বাড়তে থাকে, তার অস্থিরতা বাড়তে থাকে। অস্থিরতা তীব্র হয় সন্ধ্যাবেলা। সন্ধ্যার পর থেকে অস্থিরতা আবার কমতে থাকে। এটা কি কোনো শারীরিক অসুখ নাকি মনের সমস্যা? সরকারি হাসপাতালে সিভিল সার্জন সিরাজ সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করলে হয়। তিনি প্রতিদিনই আসেন। যখন আসেন তখন আর অস্থিরতা বিষয়টা নিয়ে আলাপ করার কথা মনে থাকে না। সিরাজ সাহেব অতি ভদ্রলোক, অতি সরল। তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলেই এই ধরনের সমস্যার ভরসা পাওয়া যায়। মনে হয় দুশ্চিন্তাগ্রস্ত হবার মতো কিছু হয়নি। ভদ্রলোকের শরীর যেমন ভারী, গলা স্বরও ভারী। তিনি কথা বলেন গলা নামিয়ে। প্রতিটা শব্দ এমনভাবে উচ্চারণ করেন যে মনে গেঁথে যায়। এসডিপি সাহেবও শোনেন, আপনি আমি অর্থাৎ আমরা যারা পিরোজপুরের মোটামুটি আন্দামান টাইপের জায়গায় পড়ে আছি তাদের অবস্থা তো বুঝতে পারছেন। তারা আছে আল্লাহর খাস রহমতের তালিকায়। বুঝিয়ে বলি, পাকিস্তানি মিলিটারি মারামারি কাটাকাটি করতে থাকবে বড় বড় শহরে। তারা বিগ সিটি সামলাতে এখন ব্যস্ত। তারপর যাবে ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর সাব ডিভিশন। তার আগে খেল খতম। কিভাবে খেল খতম? যা ঘটার ঘটে যাবে, হয় পাকিস্তানি না হয় বাংলাদেশ। মাঝে মাঝে ধরনের কিছু হবার সম্ভাবনাও আছে, লুজ ফেডারেশন টাইপ, কিংবা ধরেন আমেরিকার মতো ইউনাইটেড স্টেটস অব পাকিস্তান, যেখানে বাংলাদেশ একটা রাষ্ট্র, পাঞ্জাব একটা, সিন্ধু, বেলুচিস্তান। বুঝেছেন? বোঝার চেষ্টা করছি। পাকিস্তানের খুব মারামারি কাটাকাটি যে করতে পারবে তাও না। জাতিসংঘ আছে না, বড় বড় রাষ্ট্র আছে। রাশিয়ার পদগর্ণী যদি এক ধমক দেয়, ইয়াহিয়ার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। সেই পায়খানা বন্ধ করার ডাক্তারের সাধ্য নেই। বোতলে ছিপি ব্যবহার করা ছাড়া উপায় নেই। আচ্ছা, মনে করুন কেউ কোনো ধমক টমক দিল না, তারপরেও 1000 মাইল দূরে উড়ে এসে যুদ্ধ করা। যুদ্ধ এত সহজ না। যুদ্ধ কি মামার বাড়ির উঠানে ডাঙ্গুলি খেলা? যত সহজ সমাধানের কথা আপনি বললেন তত সহজ আমার কাছে মনে হচ্ছে না। আপনার কাছে জটিল মনে হচ্ছে? জি। আপনি তো ধর্মবিশ্বাসী মানুষ, কোরআন শরীফ বিশ্বাস করেন? কি বলেন, কোরআন শরীফ বিশ্বাস করবে না মানে? পাক কোরআনে সূরা বনী ইসরাইলে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলার হাড়ের মতো ঝুলিয়ে দিয়েছি। কাজেই আমাদের কি হবে না হবে সব আগে থেকে ঠিক করা। যা আগে থেকে ঠিক করা তা নিয়ে দুশ্চিন্তা করে কি লাভ? না, লাভ নেই। যা হবার তা হবে। তারপরও আমরা নিশ্চয় হাত পা কোলে নিয়ে বসে থাকব না। কি করবেন?
বিপদের জন্য তৈরি হব। কিভাবে? মিলিটারি আসবে মেশিন গান, রকেট লঞ্চার নিয়ে, আর আপনারা যুদ্ধ করবেন 100 বছরের পুরাতন 303 রাইফেল দিয়ে। এদের আছে যুদ্ধের ট্রেনিং, আর আপনাদের ট্রেনিং হলো চোরের পেছনে দৌড় দেয়া। মাথা থেকে সব চিন্তাভাবনা ঝেড়ে ফেলুন। ভাবিকে ভালো করে চা বানাতে বলুন। চা খেতে খেতে গল্প করব। খামাখা দুশ্চিন্তা করে ব্লাড প্রেশার বাড়াবেন না। ঢুফুর্তি। ফজলুর রহমান সাহেব বাগানে রাখা বালতিতে হাত ধুলেন। ইরা পেছনে পেছনে আসছে, পানি খেতে চায় হয়তো। তিনি বালতি নিচু করে ধরলেন। বালতিতে মুখ ঢুকে চুমুক দিয়ে পানি খাচ্ছে ইরা। গরু, ভেড়া, ছাগল সবাই চুমুক দিয়ে পানি খায়, অথচ কুকুর শ্রেণীর পানি খায় জিভ ডুবিয়ে। এর মানে কি? বড় ছেলেটা কি ব্যাপারটা জিজ্ঞেস করবেন? সে দিনরাত বই পড়ে, এই প্রশ্নের জবাব নিশ্চয়ই সে জানে। তাছাড়া এ ধরনের টুকটাক কথাবার্তা দিয়ে সম্পর্ক স্বাভাবিক হবার পথ তৈরি হয়তো হবে। তিনি লক্ষ্য করলেন বড় ছেলের হাতে চায়ের কাপ। সে চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে আছে। এই অবস্থাতেই চায়ের কাপে চুমুক দিচ্ছে। এর মানে কি? তিনি ছেলের দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিলেন। ছেলে চমকে তার দিকে তাকালো। ছেলের চোখ দেখেই মনে হচ্ছে সে ভয় পাচ্ছে, জড়সড় হয়ে গেছে। ভয় পাবার কি আছে? তিনি বললেন, কি করছিস? কিছু না। চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে আছিস কেন? ছেলে জবাব দিল না। বিব্রত ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে। বাবার সামনে থেকে চলে যেতে পারলে সে বাঁচে, অথচ তার কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে হচ্ছে। তিনি বললেন, সৌরভকাঠির একটা লোক আছে, তার নাকি জিন সাধনা। সে ঘরের ভেতরে জিন নামাতে পারে। সেই জিন কথা বলে, মাথায় হাত দিয়ে দোয়া করে। ভাবছি লোকটাকে আনাই, দেখি ঘটনা কি। আনাবো? ছেলে আগ্রহের সঙ্গে বলল, জি আনান। কবে আনাবেন? ইচ্ছে করলে আজকে আনা যায়, দেখি। তিনি লক্ষ্য করলেন উৎসাহ ও উত্তেজনায় ছেলের চোখ চকচক করছে। ছেলে খুবই মজা পাচ্ছে। তিনি পুরনো প্রসঙ্গে ফিরে গেলেন। তিনি বললেন, চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকিয়েছিলি কেন? তার ধারণা এইবার ছেলে প্রশ্নের জবাব দেবে। তাকে কিছুটা হলেও সহজ করা হয়েছে। তার ধারণা ঠিক হলো। ছেলে কথা বলতে শুরু করলো। তিনি আগ্রহ নিয়ে শুনছেন। ছেলের কথা বলার মধ্যে মাস্টার মাস্টার ভাব আছে, যেন সে ক্লাসে বক্তৃতা দিচ্ছে। তার এই ছেলে কি ভবিষ্যতে মাস্টার হবে? সূর্যরশ্মি মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি করে। চোখ বন্ধ করে সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকলে চোখে ভিটামিন ডি তৈরি হয়। চোখ খোলা রাখা যাবে না, কারণ সূর্যরশ্মিতে আলট্রাভায়োলেট আছে, সেটা চোখের ক্ষতি করে। আলট্রাভায়োলেটটা কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, হাই এনার্জি। আমি গ্রামে দেখেছি হিন্দু ব্রাহ্মণরা পুকুরে গোসলের সময় সূর্যের দিকে তাকিয়ে মন্ত্র পড়ে। তারা সূর্য মন্ত্র পাঠ করে, সূর্যের উপাসনা। আমি মন্ত্রটা জানি। তিনি বিস্মিত হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, তুই সূর্য মন্ত্র জানিস? জানি। অং জবাকুসুম সং কাশং কাশফেয়ং মহাদুতিং দন্তারিং সর্বপাপগং প্রণত হস্মি দিবাকরং। তিনি অবাক হয়ে বললেন, সূর্যমন্ত্র মুখস্থ করে বসে আছিস? তুই মুসলমানের ছেলে? ছেলে লজ্জা পাচ্ছে। এই লজ্জা দেখতে ভালো লাগছে। আজ একদিনে অনেক কথা হয়ে গেছে, আরেকদিন জিজ্ঞেস করতে হবে ছেলে এই মন্ত্র কেন শিখেছে। ফজলুর রহমান সাহেব সকালে নাস্তা শেষ করে পুলিশের পোশাক পরতে বসলেন। গত দুদিন তিনি পোশাক পরেননি। আজ পোশাক পরার বিশেষ কারণ আছে। কারণটা গোপন, কাউকে এই বিষয়ে কিছু বলেননি। তার অফিস নিজের বাসাতেই, এসডিওর বাংলোর একটা কামরায় অফিস। খুবই পুরনো ব্যবস্থা। সিলিংয়ে বিশাল এক টানা পাখা। সরকারি খরচে একজন পাংখা পোলার আছে, তার নাম রশিদ। ফজলুর রহমান সাহেব চেয়ারে বসা মাত্র পাংখা পোলার রশিদ দড়ি ধরে টানতে শুরু করে। তিনি অবশ্য বলে দিয়েছেন পাখা টানতে হবে না, টেবিল ফ্যান আছে। তারপরেও রশিদ নিয়ম মতো কিছুক্ষণ পাংখা টানে। এই পাংখার বিষয়ে তার ছেলে মেয়েদের খুব আগ্রহ আছে। একদিন দেখেছেন তার মেঝো মেয়ে শিখু পাংখার দড়ি ধরে ঝুলছে। হাতে টানা পাংখার ব্রিটিশ আমলের নিয়ম এখনও কেন এই জায়গায় চালু আছে ভেবে তিনি বিস্মিত বোধ করেন।
রশিদ। জি স্যার। দেশের অবস্থা কেমন? অবস্থা ভালো স্যার, চারদিকে জয় বাংলা। জয় বাংলার বাইরে কিছু আছে? রশিদ চুপ করে আছে। জয় বাংলার বাইরে কিছু নিশ্চয় আছে, সেই কিছুটা সে এখন বলবে না, সময় মতো বলবে। রশিদ মাঝে মাঝে তাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর দেয়। ঘাটে নৌকা আছে রশিদ? জি স্যার। নৌকায় সুন্দর করে বিছানা করে রাখবে, কলসিতে পানি ভরে রাখবে। আমার ছেলে মেয়েরা যদি নৌকায় করে কোথাও যেতে চায় তাদের নিয়ে যাবে। জি স্যার। মহকুমার পুলিশ প্রধান একটা সরকারি নৌকা পান, বড় নৌকা। নৌকার মাঝিরাও সরকারি কর্মচারী। ফয়জুর রহমান সাহেবের ছেলে মেয়েদের এই নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর খুব শখ। এই কাজটা তিনি কখনোই করতে দেন না। আজ নিয়মের ব্যতিক্রম করলেন। ফয়জুর রহমান সাহেব ঘড়ির দিকে তাকালেন। সকাল 10:25। তিনি 11:30টায় বাজার অপেক্ষা করছেন। সময় কাটছে না। টেবিলে অনেক ফাইল আছে, ফাইল দেখতে ইচ্ছে করছে না। টিএ বিল করা যায়। গত মাসে টিএ বিল করা হয়নি, তবে এখন টিএ বিল করা অর্থহীন। কে দিবে বিল? তিনি ড্রয়ার খুলে 200 পৃষ্ঠার বাঁধানো খাতা বের করলেন। তিনি বেশ কিছুদিন হলো একটা রেডিও নাটক লেখার চেষ্টা করছেন। নাটকের নাম কত তারা আকাশে। এই নাটকের একটা ইতিহাস আছে। তার সর্বকনিষ্ঠ সন্তান শাহিন এক রাতে উঠানে বসেছিল। হঠাৎ সে আকাশের দিকে তাকে মুগ্ধ গলায় বলল, কত তারা আকাশে। তিনি ছেলের মুখে শুদ্ধ বাংলায় এই বাক্য শুনে মোহিত হলেন এবং তৎক্ষণাৎ ঠিক করলেন এই নামে একটা গল্পও লিখবেন। গল্প না লিখে রেডিও নাটক লেখার ইতিহাস আছে। রেডিও পাকিস্তান ঢাকার সহকারী প্রোগ্রাম প্রডিউসার বাহারুল হক সাহেবের বাড়ি পিরোজপুর। তার সঙ্গে ফয়জুর রহমান সাহেবের পরিচয় হয়েছে। বাহারুল হক সাহেব আশা দিয়েছেন নাটক ভালো হলে রেডিওতে প্রচারের চেষ্টা করবেন। ফয়জুর রহমান সাহেব গভীর মনোযোগে 11:30 পর্যন্ত নাটক লিখলেন। কয়েকটা দৃশ্য বাদ দিলেন। নতুন যে দৃশ্যটি লিখলেন সেটি এতই আবেগ ঘনময় যে লিখে শেষ করে তার চোখে পানি এসে গেল। তিনি চোখের পানি মুছে উঠে দাঁড়ালেন। রশিদ অবাক হয়ে তাকিয়ে আছে। নতুন এসডিপিও সাহেবের অনেক ব্যাপারই তার কাছে অদ্ভুত মনে হয়। এই এসডিপিও সাহেব প্রায় কি যেন লেখেন, তখন তার চোখ দিয়ে পানি পড়ে। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এই ঘটনা তার জানতে ইচ্ছে করে। জানতে চাইলেও তো আর জানা যায় না। সে সামান্য পাংখা পোলার। পুলিশ কর্তার মনের রহস্য জানার তার সুযোগ কোথায়? এসডিও মহিবুল্লাহ তার বাংলোয় বারান্দায় বেতের চেয়ারে বসেছিলেন। ফয়জুর রহমানকে আসতে দেখে তিনি ভ্রু কুঁচকে তাকালেন। মহকুমা পুলিশ প্রধানের কাছে তার আসার একটাই অর্থ, আইন শৃঙ্খলা ঘটিত কোনো সমস্যা হয়েছে। সমস্যা হবেই। সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা এখন তার নেই। এসডিপিকেও ফুল পুলিশ ইউনিফর্মে দেখে তিনি খানিকটা বিস্মিত। ফয়জুর রহমান সাহেব স্যালুট করলেন। মহিবুল্লাহ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। শান্ত গলায় বললেন, ইজ এনিথিং রং? ফয়জুর রহমান সাহেব বললেন, স্যার, আপনাকে ফিরোজপুর ছেড়ে চলে যেতে হবে। মহিবুল্লাহ চুপ করে রইলেন। স্যার, আমি হোলার ঘাটে লঞ্চ রেডি করে রেখেছি। লঞ্চ আপনাকে বরিশালে নিয়ে যাবে। বরিশালে আপনি নিরাপদে থাকবেন। চেষ্টা করবেন বরিশাল থেকে ঢাকায় চলে যেতে। সেখানে থেকে নিজের দেশে। বরিশাল যাবার পথেও তো আমাকে মেরে ফেলতে পারে। ট্রেজারির 15 জন আর্ম পুলিশ ব্যাটালিয়ন সেই লঞ্চে যাচ্ছে। তাদের আমি আপনার নিরাপত্তার বিষয়টি বলে দিয়েছি। তারা আপনার কথা শুনবে? জি স্যার, শুনবে। কখন যাব? এখন। আপনি এই চেয়ারটায় বসুন, আমি তৈরি হয়ে আসছি। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, জবাব ভেবে চিন্তে দিবেন। স্যার, প্রশ্ন করুন। আপনার লয়ালিটি কোন দিকে? পাকিস্তানের দিকে নাকি বিদ্রোহীদের দিকে? অবশ্যই বিদ্রোহীদের দিকে। তাহলে আমাকে পালিয়ে যেতে সাহায্য করছেন কেন? আচ্ছা থাক, এ প্রশ্নের জবাব দিতে হবে না। হুলারহাট লঞ্চ টার্মিনালে ফয়জুর রহমান সাহেব মহকুমা প্রধানকে বিদায় দিলেন। মহিবুল্লাহ লঞ্চে ওঠার আগে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, ইউ আর এ ব্রাদার দ্যাট আই নেভার হ্যাড। রাত 9টা। কিছুক্ষণ আগে ফয়জুর রহমান সাহেব খবর পেয়েছেন মহিবুল্লাহ ঠিকমতো বরিশালে পৌঁছেছেন। আজ রাতে রকেট স্টিমারে তার বরিশাল থেকে ঢাকায় রওনা দেবার কথা।
পিরোজপুরের রাস্তায় রাস্তায় জঙ্গি মিছিল, মিছিলে স্লোগান, ইয়াহিয়ার বিরুদ্ধে আমরা প্রস্তুত। বিরুদ্ধে শব্দটা বরিশালের বিশেষ উচ্চারণে হয়েছে ব্রুদ্ধে, শুনতে অদ্ভুত লাগে। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল আওয়ামী পার্টির অল্প বয়সী নেতা আলী হায়দার খান। ফয়জুর রহমান সাহেবের সঙ্গে এই মানুষটির বিশেষ সখ্য আছে। প্রায় রাতে মিছিল শুরু হওয়ার আগে তিনি এসডিওর বাংলোয় চা খেতে আসেন। সেখান থেকে যখন মিছিলে যান তখন তার সঙ্গে এসডিপিও সাহেবের 2 ছেলেও থাকে। তারাও মহা উৎসবে ইয়াহিয়ার বিরুদ্ধে আমরাও প্রস্তুত স্লোগান দেয়। তাদের হাতে থাকে বাবার ব্যক্তিগত .22 বোরের একটা রাইফেল। একটা রাইফেলই দুজনের হাত বদল করে। রাইফেল হাতে ছেলেদের দেখে তার মনে একই সঙ্গে আনন্দ হয় এবং সংখ্যাও হয়। আজ এসডিপিও সাহেবের 2 ছেলে মিছিলে যাচ্ছে না, কারণ আজ তাদের বাসায় জিন নামানো হবে। তাদের উৎসাহের কোনো সীমা নেই। যে ব্যক্তি জিন আনবেন তার নাম কফিল উদ্দিন। মধ্যবয়স্ক বলশালী একজন লোক, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, ঘোলাটে চোখ, তার পরনে লুঙ্গি, গায়ে গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি। কফিল উদ্দিন একটা ঘরে সবাইকে নিয়ে বসল। সেখানে জায়নামাজ পাতা। সে জায়নামাজে বসে বিভিন্ন সূরা, বিশেষ করে সূরায়ে জিন পাঠ করে জিন সশরীরে উপস্থিত করবে। যখন জিন আসবে তখন জিনের সঙ্গে বেয়াদবিমূলক কোনো কথাবার্তা বলা যাবে না। জিনকে প্রশ্ন করলেও করতে হবে অত্যন্ত আদবের সঙ্গে। জিনের উপস্থিতি অনুভব করা যাবে, তবে তাকে দেখা যাবে না, কারণ ঘর অন্ধকার থাকবে, ঘরে কোনো আলো জ্বালা যাবে না। সবাই অজু করে অপেক্ষা করছে, ঘর অন্ধকার, কেউ তার নিজের হাত দেখতে পাচ্ছে না এমন অবস্থা। কফিল উদ্দিন এক মনে সূরা পড়ে যাচ্ছে, তার গলার স্বর ভারী, সে কেরাত পড়ছে বিশেষ ভঙ্গিমায়। হঠাৎ কি যেন হলো, ঘরের মাঝখানে ধপ করে শব্দ, যেন ছাদ থেকে কেউ লাফিয়ে মেঝেতে নামল। মেঝেতে সে ব্যাঙের মতো ধপধপ শব্দ করে হাঁটছে। কফিল উদ্দিন তখনও কেরাত পড়ে যাচ্ছে। এই অবস্থায় জিন বলল, আসসালামু আলাইকুম, আমি আসছি। ভয়াবহ অবস্থা। বসার ঘরে বাইরের লোক বলতে কফিল উদ্দিন একা। জিন সেজে দ্বিতীয় ব্যক্তি প্রবেশের প্রশ্নই উঠে না। অথচ কফিল উদ্দিনের কোরআন পাঠ এবং জিনের কথাবার্তা একই সঙ্গে শোনা যাচ্ছে। সে যে থপথপ করে ঘরের এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে তা বোঝা যাচ্ছে। মাঝে মাঝে সাপের শীষের মতো তীব্র শীষের শব্দ পাওয়া যাচ্ছে। এসডিপিও সাহেবের মেজ ছেলে জাফর ইকবাল ভয়ে ভয়ে বলল, আপনি কোথায় থাকেন? জিন বলল, আমি থাকি কোহকাফনগরে। বাংলাদেশ কি স্বাধীন হবে? কোনোদিন হবে না। স্বাধীন কেন হবে না? আমরা সব জিন একত্র হয়ে পাকিস্তানের জন্য দোয়া করি, পাকিস্তান জিন্দাবাদ। জিন আরও কিছু প্রশ্নের জবাব দিল, সবার মাথায় হাত রেখে দোয়া করল এবং বলল সে আর বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ তার চলে যাবার সময় এসেছে। পাকিস্তানের তরিক্কির জন্যে জিন সমাজে আজ বিশেষ দোয়া হবে, তাকে সেই দোয়ায় সামিল হতে হবে। ফয়জুর রহমান সাহেব এবং তার স্ত্রী দুজনেই জিন যে সত্যি এসেছিল এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হলেন। কফিল উদ্দিনকে ভালো বকশিশ দিয়ে বিদায় করা হলো। জিন নামানোর এই অদ্ভুত কর্মকাণ্ড তারা কেউ আগে কখনো দেখেনি। বাংলাদেশ স্বাধীন হবে না, এই ভয়াবহ কথা যদি জিন না বলতো, তাহলে জিন অনুভবের আনন্দ 16 আনা হতো। জাফর ইকবাল বললেন, দেশ স্বাধীন অবশ্যই হবে, কারণ জিন আসে নাই। জিনের সব কথাবার্তা আমি ট্যাপ রেকর্ডারে ট্যাপ করেছি। জিন যদি সত্যি আসতো, সে দেখত যে আমি এই কাণ্ড করেছি, তখনই সে রেগে যেত। সমস্তই কফিল উদ্দিনের কারসাজি। ফয়জুর রহমান সাহেব তার মেজ ছেলের সাহস থেকে চমৎকৃত হলেন। সে এক ফাঁকে জিনের কথাবার্তা রেকর্ড করে ফেলেছে। এই চিন্তা তো তার মাথায় আগে আসেনি। তার জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। তার বড় ছেলে জিনের কথাবার্তা রেকর্ড বাজিয়ে পুরোটা শুনে জিন যে আসে নাই সে বিষয়ে কঠিন প্রমাণ উপস্থিত করলেন। জিন কথাবার্তার এক পর্যায়ে পুরোপুরি বরিশালের ভাষায় বলছে, প্রথম। তার যুক্তি হচ্ছে যে জিন থাকে কোহকাফনগরে, সে বরিশালের আঞ্চলিক ভাষায় প্রথমকে প্রথম বলবে কেন? দেশ স্বাধীন হবে না। জিনের এই কথায় মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ জিন আর কেউ না, কফিল উদ্দিন নিজে।
ফয়জুর রহমান সাহেব তার ছেলের সাহস এবং বুদ্ধিতে অত্যন্ত প্রীত হয়ে সে রাতে ঘুমোতে গেলেন। তার মনে হলো এরকম ছেলে মেয়ে যার আছে তার চিন্তিত হবার কিছু নেই, যে কোনো বিপদ এরা সামলে নিতে পারবে। তিনি ঘুমোবার জন্য বিছানায় শুয়ে পড়েছিলেন। কি মনে করে বিছানা থেকে উঠলেন, অজু করে তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেন। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই দরজায় নক করল। অতি ব্যস্ত ভঙ্গিতে কেউ একজন কড়া নাড়ছে। কড়া নাড়ার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ভয়ঙ্কর কিছু না ঘটলে রজনীর দ্বিতীয় প্রহরে এসডিপিওর বাংলোয় কড়া কেউ এভাবে নাড়বে না। তিনি এখন কি করবেন? নামাজ শেষ করবেন, নাকি কে কড়া নাড়ছে সেই খোঁজ করবেন? তার উচিত আগে নামাজ শেষ করা। যে কড়া নাড়ছে তার তর সইছে না, সে কড়া নেড়েই যাচ্ছে। কড়া নাড়ার শব্দে ফয়জুর রহমান সাহেবের স্ত্রী আয়েশার ঘুম ভেঙেছে, তার বড় মেয়ে সুফিয়ার ঘুম ভেঙেছে। দুজনে ভীত মুখে বিছানা থেকে নেমেছে। তিনি নামাজের পাটি থেকে নেমে পড়লেন। অসম্ভব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে সবাই। কখন কি ঘটে বলা যায় না, আগে খোঁজ নেওয়া দরকার। কড়া নাড়ছেন পিরোজপুর সদর থানার ওসি, তার সঙ্গে আছেন সেকেন্ড অফিসার। ফয়জুর রহমান সাহেব দরজা খোলার সঙ্গে সঙ্গে ওসি নিচু গলায় বলল, স্যার থানায় যেতে হবে। কি হয়েছে? ওয়্যারলেসে জরুরি মেসেজ দেবে, আপনার সঙ্গে কথা বলবে। কে দিচ্ছে জরুরি মেসেজ? সেটা কিছু বলে নাই, তবে মনে হয় মিলিটারি হাইকমান্ড, তবে পুলিশ হেডকোয়ার্টারও হতে পারে। ফয়জুর রহমান সাহেব অতি দ্রুত লুঙ্গি বদলে প্যান্ট পরলেন, শার্ট গায়ে দিলেন। তার স্ত্রী ভীত মুখে বললেন, কোথায় যাচ্ছ? থানায় যাচ্ছি। কেন? পরে বলবো, পরে। ছেলেদের কাউকে সাথে নিয়ে যাও, ওদেরকে ডেকে তুলি। কাউকে রাখতে হবে না, খামাখা ভয় পেও না, ভয় পাবার মতো কিছু হয় নাই। ওয়্যারলেস মেসেজ এসেছে ঢাকার সদর দপ্তর থেকে। আইজির বক্তব্য প্রচার করা হচ্ছে। ঢাকার অবাঙ্গালি ওয়্যারলেস অপারেটর জানালো, দেশের সব জেলা মিলিটারির দখল আছে। সাব ডিভিশন এবং থানা লেভেলেও মিলিটারির অতি দ্রুত অভিযান শুরু করবে। পুলিশ বাহিনীকে জানানো হচ্ছে তারা যেন সামরিক বাহিনীকে পূর্ণ সহযোগিতা করে। তারা দেশের আইনশৃঙ্খলা দেখবে এবং দেশের মঙ্গলের জন্য সামরিক বাহিনীর নির্দেশ পালন করবে। ফয়জুর রহমান সাহেব মেসেজ নিলেন। ওসি সাহেব বললেন, স্যার আমরা কি করব? ওসি সাহেবের মুখ দুশ্চিন্তায় ছোট হয়ে গেছে, তিনি রীতিমতো ঘামছেন। ফয়জুর রহমান বললেন, পুলিশ সবসময় থেকেছে সাধারণ মানুষের সঙ্গে, এখন আমরা তাই করব, দেশের মানুষের সঙ্গে থাকব। যারা থাকতে চায় না তারা কি করবে? তাদের তা তারা জানে। আপনি কোনো নির্দেশ দেবেন না? না, পুলিশের কমান্ড ভেঙে পড়েছে, এই অবস্থায় নির্দেশ চলে না। পুলিশ বাহিনীর কেউ যদি দেশ ছেড়ে চলে যেতে চায় তাহলে কি চলে যাবে? হ্যাঁ, যাবে। ফয়জুর রহমান সাহেব হেঁটে হেঁটে বাসায় ফিরছেন। এই শহরে কোনো স্ট্রিট লাইট নেই, কোনো বাড়িতেও আলো জ্বলছে না, তবে আকাশে চাঁদ আছে। চাঁদের আলোয় পথ চলতে অসুবিধা হচ্ছে না। হঠাৎ তার কাছে মনে হলো জ্যোৎস্নার গ্রামের চেয়ে জ্যোৎস্নার শহর অনেক সুন্দর। তিনি থমকে দাঁড়ালেন। বেশ কিছু সময় জ্যোৎস্না অনুভব করলেন। আবার যখন হাঁটতে শুরু করলেন তখন লক্ষ্য করলেন দূর থেকে কেউ একজন তাকে অনুসরণ করছে। তিনি যখন দাঁড়িয়ে যান সেও দাঁড়ায়, তিনি হাঁটতে শুরু করলে সেও হাঁটে। ব্যাপারটা কি? কে ওখানে? কে? যে অনুসরণ করছিল সে থেমে গেল। ফয়জুর রহমান সাহেব পুলিশি গলায় ডাকলেন, কাছে আসো। ভীত পায়ে মাথা নিচু করে কেউ একজন আসছে। কাছাকাছি এসে দাঁড়াবার পর তাকে চেনা গেল, পাংখা পোলার রশিদ। ফয়জুর রহমান সাহেব হাঁটতে শুরু করলেন। রশিদ পেছনে পেছনে মাথা নিচু করে আসছে। রশিদের এই এক অভ্যাস, তিনি যেখানেই যান রশিদ তাকে অনুসরণ করে, যত রাতেই হোক, এর কোনো ব্যতিক্রম হয় না। অদ্ভুত স্বপ্নতার কথা ফয়জুর রহমান সাহেবের হঠাৎ মনে পড়ল। স্বপ্নে তিনি বরযাত্রী যাচ্ছিলেন, সেখানেও তার পিছনে ছিল রশিদ। বাস্তবের অনুসরণকারী স্বপ্নেও ছিল। রশিদ? জি স্যার। বিয়ে করেছ? জি না স্যার।
পরিপূর্ণ জ্যোৎস্নায় দুজন হাঁটছে। ফয়জুর রহমান সাহেবের হঠাৎ মনে হলো স্বপ্ন দৃশ্যেও আকাশে জ্যোৎস্না ছিল। বরযাত্রী চাঁদের আলো গায়ে মাখতে মাখতে এগোচ্ছিল। জেনারেল টিক্কা খান আজ চোস্ত পায়জামার সঙ্গে মিলিয়ে হালকা ঘি কালারের পাঞ্জাবি পরেছেন। পায়ে পরেছেন কাবুলি চপ্পল, পাঞ্জাবের উপর নকশাদার কাশ্মীরি কোটি পরেছিলেন। কোটির লাল, হলুদ এবং কড়া সবুজ রং বেশি কটকট করছিল বলে কোটি খুলে ফেলেছেন। কানের লতিতে সামান্য আতর দিয়েছেন। আতরের নাম মেশকাতে আম্বর। তার ফুফাতো ভাই এই আতর সৌদি আরব থেকে পাঠান। আতরের কড়া গন্ধ তার ভালো লাগে না, তবে আজ খারাপ লাগছে না। মেজাজে সামান্য ফুরফুরে ভাব চলে এসেছে। আগামী 2 ঘন্টা তাকে এই ফুরফুরে ভাব ধরে রাখতে হবে। আজ তার জন্মদিন। জন্মদিন উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে 2টি কেক আনা হয়েছে। 2টি কেকের উপর উর্দুতে লেখা জিন্দা পাকিস্তান। অর্ডার দিয়ে বানানো এই 2টো কেক আজ রাতে 2 দফায় কাটা হবে। প্রথম দফায় কাটবেন ঢাকা শহরের কিছু বিশিষ্ট বুদ্ধিজীবীর সঙ্গে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, কবি সাহিত্যিক আছেন, শিল্পী আছেন, ফিল্ম লাইনের কিছু লোকজনও আছেন। তাদের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 7টায়। গাড়ি যাবে, তাদের নিয়ে আসবে। অনুষ্ঠান শেষে গাড়ি তাদের পৌঁছে দেবে। অনুষ্ঠানের পরিকল্পনা যখন করা হয় তখন তার এডিসি ইসমত খান বলেছিলেন, কেউ আসবে না। টিক্কা খান বলেছেন, যাদের দাওয়াত করা হবে তারা সবাই আসবে, কেউ বাদ যাবে না। ইসমত খান তারপরে বলল, স্যার মনে হয় না কেউ আসবে। টিক্কা খান বললেন, বাজি ধরতে চাও? এসো, তোমার সঙ্গে ছোট্ট একটা বাজি হয়ে যাক। এডিসি বলল, বাজি রাখলে আপনি হেরে যাবেন, কারণ আমার বাজির ভাগ্য খুব ভালো, আমি সবসময় জিতি। চলো দেখা যাক। ইফ ইউ উইন ইউ উইল গেট এ বিগ ফ্রুট বাস্কেট। কেন তুমি উইন করবে না শুনতে চাও? ইফ ইউ প্লিজ। ইন্টেলেকচুয়ালস আর কাওয়ার্ডস। শেক্সপিয়ার বলে গিয়েছেন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দ্য ডেথ। তারা সবাই মৃত, মৃতদের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই, বুঝেছ? চেষ্টা করছি। জীবন বাঁচিয়ে রাখার জন্য তারা মাটির চাটবে। 2-একটা ব্যতিক্রম থাকতে পারে, যে কোনো নিয়মের কিছু ব্যতিক্রম থাকে। ভালো কথা, আমি গায়ে যে আতর দিয়েছি তার গন্ধ তোমার কাছে কেমন লাগছে? কড়া। ওয়াটার কালারের মতো হালকা টান না, তেল রঙের কঠিন ব্রাশের টান। ঠিক বলেছি? ইয়েস স্যার। যুদ্ধাবস্থায় ওয়াটার কালার থাকে না, তখন সবই তেল রং, সেই অর্থে আতরটা মানিয়ে যাচ্ছে। ইয়েস স্যার। অতিথিরা সময় মতো এসে পড়লেন। তারা ভীত। তাদের দাঁড়াবার ভঙ্গি, বসার ভঙ্গি, সব কিছুর মধ্যে জুবুথুবু ভাব। তাদের নিঃশ্বাস ফেলার ভঙ্গিও বলে দিচ্ছে তারা ঠিকমতো নিঃশ্বাস ফেলতে ভয় পাচ্ছেন। সবাই মেরুদণ্ড সোজা করে বসেছেন। ভীত মানুষ মেরুদণ্ড সোজা করে বসে, তখন তাদের স্নায়ু টান টান হয়ে যায়। জেনারেল টিক্কা খান বললেন, আপনারা আমার নিমন্ত্রণ রক্ষা করার জন্য কষ্ট করে এসেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের কাউকে কাউকে আমি চিনি, সবাইকে চিনি না। আপনারা যদি নিজের পরিচয় দেন তাহলে আমি অত্যন্ত সম্মানিত বোধ করব। না না না, উঠে দাঁড়াতে হবে না, বসে বসে বলুন প্লিজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর কামিং। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর কামিং। আমি একজন কবি। আই এম অনার্ড টু মিট ইউ এ পয়েট। পরিচয় পর্ব শেষ হতে সময় লাগলো, কারণ জেনারেল টিক্কা খান সবার সামনে কিছুক্ষণ দাঁড়াচ্ছেন, ভদ্রতার হাসি হাসছেন, কারো কারো সঙ্গে হাত মেলাচ্ছেন, একজনের সঙ্গে কোলাকুলি করলেন। পরিচয় পর্ব শেষ হবার পর জেনারেল সুন্দর একটা ভাষণ দিলেন। ভাষণটা পুরোপুরি ইংরেজিতে দেয়া হলো। আমার মতো সামান্য একজন সৈনিকের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনাদের মতো গুণীজ্ঞানীরা যে এসেছেন তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার জন্য আজকের দিনটা একটি বিশেষ দিন। এই দিনে পাঞ্জাবের এক অখ্যাত দুর্গম গ্রামে আমার জন্ম হয়। জন্মদিন পালন করার মতো হাস্যকর ছেলে মানুষই করা কোনো সৈনিকের শোভা পায় না। আমি এই ছেলে মানুষটি করেছি মূলত আপনাদের কাছে পাওয়ার একটা অজুহাত হিসেবে। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন
দুষ্কৃতিকারীদের সব চক্রান্ত আমরা গুড়িয়ে দিয়েছি। দুষ্কৃতিকারীদের পেছনে আছে বেঈমান আওয়ামী লীগ। এক বেঈমানকে সাহায্য করবে অন্য বেঈমান। আওয়ামী লীগকে সাহায্য করছে বেঈমান হিন্দুস্তান। আমরা এখন প্রস্তুত হচ্ছি বেঈমান হিন্দুস্তানকে শায়েস্তা করার জন্যে। আওয়ামী লীগ ইতিমধ্যে শায়েস্তা হয়েছে, বড় শয়তান খাঁচায় ঢুকে গেছে। আমরা আমাদের সুবিধামতো সময়ে বড় শয়তানটাকে খাঁচা থেকে বের করব। তাকে নিয়ে আমাদের ইন্টারেস্টিং পরিকল্পনা আছে। স্বাধীন বাংলা বেতার নামে হিন্দুস্তানের আকাশবাণীতে একটা শাখা এতদিন প্রচার করছিল। শেখ মুজিব বিদ্রোহের সঙ্গে সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। আশা করি আমার ভাষণের পর এই বিষয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আগামীকাল সংবাদপত্রে করাচি এয়ারপোর্টে বসে থাকা শেখ মুজিবুরের একটি ছবি ছাপা হবার কথা। আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে। তারপর আপনারা আমার সঙ্গে 1 কাপ করে চা খাবেন। আপনাদের সবার জন্য সামান্য কিছু উপহারও আছে। ফ্রুট বাস্কেট। ইংরেজিতে একটা প্রবচন আছে, সে ইট উইল ফ্লাওয়ার্স। আমি প্রবচনটা সামান্য বদল দিয়েছি। আমি বলছি সে ইট উইথ ফ্রুটস। আপনারা সবাই পাকিস্তানের পক্ষে কাজ করবেন। বেঈমানদের কথায় প্রতারিত হবেন না। দেশে যুদ্ধাবস্থা চলছে। যুদ্ধাবস্থায় আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কঠিন অবস্থা নিতে বাধ্য করা হয়। কেক কাটা হলো। কেকের এক কোনায় সবুজ রঙের বড় সাইজের একটা মোমবাতি। জেনারেল টিক্কা খান বললেন, আই এম মেকিং এ উইশ বলেই চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ অবস্থায় ফু দিয়ে মোমবাতি নিভিয়ে বললেন, আমার উইশ ছিল শান্তি ও ফ্রেন্ডশিপের। আসুন কেক খাওয়া যাক। উনি নিজেই সবার হাতে কেক তুলে দিলেন। উপস্থিত বিশিষ্ট অতিথিরা জেনারেলের ভদ্রতায় মোহিত হলেন। পরবর্তী আধ ঘন্টা জেনারেল নানান গল্পগুজব করলেন। কচ্ছের রান এলাকায় তিনি জ্যাভলিন দিয়ে একটি বন্য শূকর মেরেছিলেন সেই গল্প। অতিথিদের একজন কচ্ছের রান মরুভূমিতে বন্য শূকর আছে কিনা সেই সন্দেহ প্রকাশ করায় তাৎক্ষণিকভাবে ফটো অ্যালবাম এনে বন্য শূকরী সহ তার ছবি দেখালেন। যুক্তিবিদ্যা সম্পর্কে কিছু কথাও বলা হলো। তিনি ইতিহাসের অধ্যাপককে বললেন, পৃথিবীর প্রধান যুদ্ধ বিশারদ হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। পবিত্র কোরআন শরীফে যে আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আছে তা কি তিনি জানেন? ইতিহাসের অধ্যাপক বিস্মিত হয়ে বললেন, জানি না স্যার। আমাদের পবিত্র ধর্মগ্রন্থে আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আছে। তাকে সেখানে উল্লেখ করা হয়েছে জুলকার নাইন নামে। জেনারেলের কথাবার্তায় সবাই চমৎকৃত এবং বিস্মিত। তার জ্ঞানের ব্যাপকতাও মুগ্ধ। তিনি যে মোটামুটি ভয়াবহ একজন মানুষ এবং বালুচিস্তানের জল্লাদ নামে খ্যাত সে কারোরই মনে রইল না। জেনারেল সবাইকে নিজের উপস্থিত থেকে গাড়িতে তুলে দিলেন। তার দ্বিতীয় দফা মিটিং শুরু হলো পুলিশের উপরের দিকের কর্মকর্তাদের সঙ্গে। আইজি ছিলেন না। 3 জন ডিআইজি এবং 2 জন এআইজি। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই বাঙালি। জেনারেল তাদের জন্য দ্বিতীয় কেকটি কাটলে। প্রথম দফার কেক তিনি যা যা করেছেন এবং বলেছেন তার সবই আবারও করলেন। কোনো কিছুই বাদ পড়ল না। কচ্ছের রানে বন্য শূকরী শিকারের গল্পটাও করলেন। এবার অবশ্য মরুভূমিতে বন্য শূকরী পাওয়া যায় কি না এ নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করলেন না। তারপরও তিনি মৃত শূকরীর পাশে বর্ষা হাতে তার দাঁড়িয়ে থাকার ছবি দেখালেন। বাঙালি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার বক্তৃতার অল্প হলো। কাজের কথা আমি সংক্ষেপে বলতে পছন্দ করি। আপনারা মন দিয়ে আমার কথা শুনুন। আমি বাঙালি পুলিশের কাছ থেকে 95% লয়ালিটি আশা করছি। তারা 5% লয়ালিটি তাদের বাঙালি ভাইদের জন্য রাখুক। এই 5% নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনাদের কাজে সাহায্য করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে বেশ কিছু পুলিশ অফিসার আসছেন। প্যারামিলিশিয়া বাহিনীতেও আমাদের সঙ্গে থাকবে। আপনাদের কিছু বলার আছে? স্পেশাল ব্রাঞ্চের এআইজি বললেন, আমাদের কিছু বলার নেই স্যার। জেনারেল বিরক্ত গলায় বললেন, সবার হয়ে আপনি কথা বলছেন কেন? আপনার কিছু বলার নেই সেটা আপনি বলবেন। অন্যদেরও যে কিছু বলার নেই তা আপনি জানেন কিভাবে? এআইজির মুখ ফ্যাকাশে হয়ে গেল। জেনারেল টিক্কা খান বললেন, প্রত্যেকের আলাদাভাবে কথা বলবে। সবাই জানালেন তাদের কিছুই বলার নেই। জেনারেল বললেন, আপনাদের সঙ্গে আমার কথা শেষ হয়েছে। আপনারা যেতে পারেন। আপনাদের প্রতি আমার নির্দেশ,
আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা পুলিশের শাসন কাঠামো ঠিকঠাক করবেন। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ পুলিশ বাহিনীর কর্মকাণ্ডের প্রতি তীক্ষ্ণ নজর রাখছে। এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখলাম। আপনাদের প্রত্যেকের জন্য একটা ফ্রুট বাস্কেট রাখা হয়েছে, দয়া করে নিয়ে যাবেন। গুড ডে অফিসার্স। জেনারেল ডিনার করতে গেলেন আর্মি অফিসার্স মেসে। তিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ডিনার করবেন, এই খবর আগে দেয়া ছিল। ডিনারের আয়োজন ব্যাপক। নৌবাহিনীর বাবুর্চি আব্দুল খালেককে এই উদ্দেশ্যেই আজকের রাতের খাবার তৈরি করার জন্য কমিশন করা হয়েছে। জাফরান মুরগি নামের একটা আইটেম রান্নার ব্যাপারে তার খ্যাতি প্রবাদের মতো। বিশেষ আইটেমটি রান্না হয়েছে। গরুর মাংসের কাবাব রান্নার জন্য মিরপুর এলাকা থেকে এক বিহারিকে আনা হয়েছে। সে মেসের বাইরে আগুন করে কাবাব তৈরি করছে। যারা কাবাব খেতে ইচ্ছুক তাদের প্লেটে হাতে কাবাবওয়ালার কাছে আসতে হচ্ছে। কাবাবওয়ালা আগুন গরম কাবাব তাদের প্লেটে তুলে দিচ্ছে। মেসের বাইরে খোলা মাঠেও কিছু চেয়ার টেবিল রাখা হয়েছে, অনেকে সেখানে বসেছেন। উত্তম খাদ্যের সঙ্গে পানের ব্যবস্থাও রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান রেড ওয়াইন, রাশিয়ান ভদকা এবং ব্ল্যাক লেবেলের হুইস্কি। কয়েক ধরনের বিয়ার আছে, তবে সবচেয়ে বেশি চলছে ভদকা। বিশেষ বিশেষ দিনে বিশেষ কোনো একটা ড্রিঙ্ক ক্লিক করে। আজ ক্লিক করেছে ভদকা। সবাই দামি ব্ল্যাক লেবেলের বাদ দিয়ে ভদকা টানছেন। শুধু জেনারেল টিক্কার হাতে রেড ওয়াইনের একটা গ্লাস। তিনি প্রথম গ্লাস রেড ওয়াইন শেষ করেছেন, এখন আছেন দ্বিতীয় গ্লাসের মাঝামাঝি। আবহাওয়া মনোরম, গুমট গরমের পর ঠান্ডা বাতাস দিচ্ছে। দূরে কোথাও বৃষ্টি হয়েছে বলে মনে হয়। বৃষ্টির কথা মনে আসায় জেনারেলের ভ্রু কুঞ্চিত হল। বৃষ্টি ভালো জিনিস না। মনসুন এসে পড়ার অর্থ আর্মি চলাচলের সমস্যা। বিচিত্র এক দেশ, নদী খালবিল পানি। তিনি শুনেছেন সিলেটের দিকে বিশেষ এক অঞ্চল নাকি বৃষ্টি নামলেই অতলে তলিয়ে যায়। যখন বাতাস বয় তখন নাকি সেখানে সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ ওঠে। এসব এলাকা কবজা করা সেনাবাহিনীর কম্য না। নৌবাহিনীর ব্যাপার। জেনারেল এক চমকে গ্লাস শেষ করে আবার গ্লাস ভর্তি করলেন। ওয়াইন খাবার নিয়ম এরকম না। ওয়াইন খেতে হয় হালকা চুমুকে। ঠোঁট ভেজল কি ভেজল না এই ভঙ্গিতে। ভদকা, হুইস্কি এসব হলো ঢোল, খোল, করতাল, আর ওয়াইন হলো কোমল মাসি। ব্রিগেডিয়ার শামস হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে ভদকার গ্লাস উঁচু করে বললেন, জেনারেলের জন্মদিনের উপলক্ষে চিয়ার্স। যারা বসেছিল তারা উঠে দাঁড়ালো। একের পর এক টোস্ট হতে থাকলো। টোস্ট ফর পাকিস্তান, টোস্ট ফর দ্য গ্রেট পিপল অব পাকিস্তান, টোস্ট ফর দ্য লাস্ট সোলজার্স। আর্মি অফিসারদের পার্টি সাধারণত দ্রুত জমে যায়। এত কিছুর পরেও আজ পার্টি জমছে না। ক্যাটালিস্টের অভাবে কি এর মূল কারণ? আর্মি অফিসারদের রূপবতী বধূরা এসব পার্টিতে থাকেন, তারাই ক্যাটালিস্ট। তারা পার্টি জমাবার অনেক কায়দা জানেন, অনেকে ঢং করতে পারেন। আজকের পার্টি নারী বিবর্জিত। কর্নেল জমশেদকে সবাই বসে ধরল ম্যাজিক দেখানোর জন্য। ম্যাজিকের কিছু কলাকৌশল সবসময় তিনি তার পকেটে রাখেন। কিছু মুদ্রা, দড়ি কাটার খেলা দেখানোর জন্য দড়ি এবং কাঁচি, এক প্যাকেট তাস, পিংপং বল। দেখা গেল আজ তিনি কিছুই আনেননি। একজনের কাছ থেকে 1 টাকার একটা মুদ্রা নিয়ে তিনি কয়েন ভ্যানিশিং দেখালেন। হাতের মুঠোয় কয়েন রাখা হচ্ছে। মুঠো খুলতে দেখা যাচ্ছে কয়েন নেই। কয়েন রাখা হলো ডান হাতের মুঠোয়, পাওয়া গেল বাম হাতের মুঠোয়। কর্নেল জামশেদের হাত সাফাইয়ের খেলাও জমছে না। পার্টি শেষ করা উচিত। যে পার্টি জমে না তাকে দীর্ঘ সময় চলতে দিলে শেষে নানান সমস্যা হয়। জেনারেল টিক্কা পার্টি সমাপ্তি ঘোষণা করলেন। ছোট্ট একটা সমাপনী ভাষণও দিলেন। এই ভাষণটি দিলেন উর্দুতে। বিশেষ শ্রেষ্ঠ সেনাবাহিনীর অন্যতম পাকিস্তানের সেনাবাহিনী, এই বাহিনী দেশ রক্ষার জন্য যে পবিত্র কর্তব্য নিয়ে নেমেছে, সেই কর্তব্য তারা এমনভাবে পালন করবে যে জাতির ইতিহাসে তা লেখা হয়ে থাকবে। মূর্খ পূর্ব পাকিস্তানের আমরা বুদ্ধিমান বানিয়ে ছাড়ব। বুদ্ধিমান বানানোর এই প্রক্রিয়া এমনই কঠিন হবে যে কাঠিন্য সম্পর্কে তাদের ধারণা নেই। আমরা যুদ্ধাবস্থায় আছি। যুদ্ধাবস্থায় দয়া, মায়া, করুণা নামক মানবিক গুণগুলো মাটি নিতে 3 হাত গর্ত করে পুঁতে রাখতে হয়। আমরা 7 হাত গর্ত করে পুঁতে রাখব মানবিক গুণাবলী মানুষের জন্যে, পূর্ব পাকিস্তানের মতো সুবিধাবাদী হিন্দুর পাচাটাদের জন্য নয়। আমি ডেজার্ট ফক্স ট্র্যাঙ্ক সেনাপতি রোমেলের একটা উদ্ধৃতি দিয়ে এবং আপনাদের সবাইকে আগাম অভিনন্দন জানিয়ে বক্তৃতা শেষ করছি। জেনারেল রোমেল মিশর এক্সপিডিশনের সময় বলেছিলেন, তুমি যখন শত্রুকে দয়া দেখাবে তখন বুঝবে তুমি সৈনিক নও।
তুমি শত্রুর বুকের উপর বেয়নেট উঁচু করে ধরেছ। হঠাৎ শত্রুর করুণ মুখ দেখে তোমার মায়া হলো। তুমি দ্বিধাগ্রস্ত হয়ে বেয়নেট নামিয়ে নিলে। শত্রু তখন তোমার করণীয় কাজটি নিজে সুন্দরভাবে সমাধান করবেন। তার বেয়নেট তোমার হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেবে। জেনারেল আর্মি মেস থেকে ফিরেছেন। ড্রাইভারকে সরিয়ে তিনি নিজে স্টিয়ারিংয়ে হুইলে বসলেন। চমৎকার লাগছে গাড়ি চালাতে। ঢাকা শহর স্বাভাবিক হয়ে আসছে। ভালো, খুব ভালো। পত্রপত্রিকা, রেডিও, টিভিতে এই স্বাভাবিকতার খবর পৌঁছে দিতে হবে। বিদেশি সাংবাদিকদের ডাকা হবে। তারা দেখবে একটা পরিচ্ছন্ন নগরী। ঢাকার খবরের কাগজগুলোর 2 পৃষ্ঠা করে বের হচ্ছে। এটা কাজের কথা না। পত্রিকা বের হবে পত্রিকার মতো। মেজর সিদ্দিক সালেককে বলতে হবে, এই দায়িত্ব ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন অফিসারের। দৈনিক পাকিস্তানের সাহিত্য পাতার শাহ কলিম এর একটি গদ্য রচনা প্রকাশিত হয়েছে। রচনার শিরোনাম শুদ্ধ প্রাণ পাকিস্তান। 25শে মার্চের পর সে নতুন একটা নামে লেখা শুরু করেছে। তার বর্তমান নাম গোলাম কলন্দর। চেহারাটাও কিছুটা পাল্টেছে। দাড়ি, চুল দুটাই বড় হয়েছে। বাবরি চুল মিলিটারির সন্দেহের চোখে দেখে বলে রাস্তায় বের হবার সময় সে মাথার সূচের কাজ করে একটা রঙিন টুপি পরে। চোখে থাকে সানগ্লাস। সানগ্লাসটা তাকে এক পাকিস্তানি মেজর সাহেব উপহার দিয়েছেন। এই মেজর সাহেব প্রেস সেকশনের দায়িত্বে আছেন। তিনি মাঝে মধ্যেই পত্রিকা অফিসে উপস্থিত হন। কলিমুল্লার সঙ্গে মেজর সাহেবের ভালো খাতির হয়েছে। তার জিপে কলিমুল্লাহকে মাঝে মাঝে দেখা যায়। মেজর সাহেব একদিন তাকে আর্মি মেসে দুপুরের খানা খেতে দাওয়াত করেছিলেন। দুপুরের খানা খাবার পর কলিমুল্লাহ মেজর সাহেবকে বলেছেন, পাকিস্তান রক্ষার জন্য শরীরের শেষ রক্তের ফোঁটাটাও সে দেবে। যে রাতে পাকিস্তান রক্ষা পেল সেই রাতে সে বিশেষ 20 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করেছে। কিছু প্রাণহানি হয়েছে, কিছু নিরীহ মানুষও মৃত্যুবরণ করেছে। এটা হবেই, কিছু করার নাই। যে কোনো মহৎ কাজের ধর্ম হলো মহৎ কাজের সঙ্গে 2-1টা নোংরা কাজও হয়। আমরা দেখব, মহৎ কাজটাই দেখব। মেজর সিদ্দিক মালিক কলিমুল্লাহকে একটা পাস দিয়েছেন। পাসটা কলিমুল্লার খুবই কাজে লাগছে। কারফিউ চলার সময় পাস দেখে সে রাস্তায় নামতে পারে। কলিমুল্লাহ মিরপুর এলাকার 3 নম্বর একটা বাসা ভাড়া করেছে। ভাড়া বলা ঠিক হবে না, সে বিনা ভাড়াতেই থাকছে। বাড়িওয়ালা ঘর বাড়ি ছেড়ে দেশের বাড়িতে চলে গেছেন। কলিমুল্লাহকে বলেছেন, কোনো ভাড়া দিতে হবে না, আপনি বাড়িটা দেখে শুনে রাখবেন। অনেক কষ্ট করে বাড়ি করেছি, হাতছাড়া যেন না হয়। গরিব মানুষ বড় কষ্টের পয়সায় বাড়ি। শুনেছি বিহারিরা ঘর বাড়ি নিয়ে নিচ্ছে। কলিমুল্লাহ বলেছেন, আপনি বেফিকির থাকেন, এই বাড়ি কেউ নিতে পারবে না। আমি বিহারির বাবা। তাছাড়া বাড়ির গায়ে উর্দুতে লেখা থাকবে, ইহা মুসলমানের বাড়ি। কালো একটা তারা চিহ্ন থাকবে। এই চিহ্নটাই আসল। চিহ্ন দেখলে বিহারি মিলিটারি সবাই বুঝবে সাচ্চা মুকাম। মিরপুরের এই বাড়িতে কলিমুল্লার দিনকাল খারাপ কাটছে না। বাচ্চু মিয়া নামে সে একজন বাবুর্চি রেখেছে। বাবুর্চির বয়স 17-18। বাড়ি নেত্রকোনার রুয়াইলে। চাকরি নেবার সময় সে বলেছিল সব রান্না জানে, দেশি, মোগলাই, ইংলিশ। সে আগে চাইনিজ রেস্টুরেন্টে কিছুদিন কাজ করেছিল বলে টুকটাক চাইনিজও জানে। কার্যক্ষেত্রে দেখা গেল সে কোনো রান্নাই জানে না। তার সব তরকারির চেহারা রোগীর পথ্যের মতো, খেতেও রোগীর পথ্যের মতো। তবে তার সবচেয়ে বড় গুণ হলো সে খাবার মুখে দিয়ে সেই প্রথমে চিৎকার করবে, আস্তাগফিরুল্লাহ, তরকারির কি অবস্থা ভাইজান, মুখে দেওয়ান যায়। হলুদ খারাপ কিনেছেন, হলুদের জন্য এই অবস্থা, নতুন হলুদ কিনতে হবে। নতুন হলুদ কেনার পরও স্বাদ বা বর্ণের কোনো তারতম্য হয় না। কলিমুল্লাহ আর কাউকে পাচ্ছে না বলে বাচ্চু মিয়া হজম করতে হচ্ছে। শহরের লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। শহর ফাঁকা। 27 থেকে 28 তারিখের দিকে যারা পালিয়েছে তারা ফেরেনি, বরং দফায় দফায় আরও লোকজন চলে যাচ্ছে। রেডিওতে অবশ্য বলা হচ্ছে শহরের জীবনযাত্রা স্বাভাবিক। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শীঘ্রই খুলে দেওয়া হবে। ব্যাংকের কাজকর্ম চলছে। সরকারি অফিস আদালতও চলছে। যারা দুষ্ট লোকের কথায় বিভ্রান্ত হয়ে কাজকর্ম ছেড়ে চলে গিয়েছিল তারা কাজে যোগদান করলে তাদের সামরিক কর্মবিরতি ক্ষমা করা হবে। লোকজন মনে হয় রেডিওর খবর বিশ্বাস করছে না, তারা বিশ্বাস করছে গুজবে। কত ধরনের গুজব যে ছড়াচ্ছে তার কোনো মা বাপ নেই। বাচ্চু মিয়া গুজব সংগ্রহ করে আনার ব্যাপারে অত্যন্ত দক্ষ। বাতাসে কোনো গুজব ভাসছে, বাচ্চু মিয়া সেই গুজব সংগ্রহ করে আনেনি, এটি কখনো হবে না। একদিন ভোরবেলায় সে উধাও হয়ে গেল।
সারাদিন তার কোনো খোঁজ নেই। ফিরল রাত 8টায়, তার মুখ ভর্তি হাসি। ভাইজান বলেন দিই ঘটনা কি হয়েছে? 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যেই বলেন। কলিমুল্লাহ বলল, তোকে আমি আর রাখবো না, তুই চলে যা। বাচ্চু মিয়া বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, না রাখলে নাই, কপালে যা আছে তাই ঘটব, কিন্তু আপনি কন দিহি আজকের ঘটনা, 1 মিনিট সময়। বাচ্চু মিয়া দন্তন্য উচ্চারণে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিটকে সে বলবে মিনিট। কথা বলিস না, চুপ করে থাক। ভাইজান টিক্কা খান তো শেষ। শেষ? কে শেষ? টিক্কা, জেনারেল টিক্কা 4 গুলি খায় উল্লায় পড়ছে, বনকা বনকা রক্ত, মিলিটারির অবস্থা বেড়াচারা, তার আর কমান্ডার নাই। তোকে কে বলেছে? মেহবাক শহরের লোক জানে, যদি মিথ্যা বলে তাহি তাহলে আমি বাপের ঘরের না, আমি জারজ সন্তান। স্বাধীন বাংলা খুললে শুনেন কি ডিক্লেয়ার দিছে। সন্ধ্যার পর স্বাধীন বাংলা বেতার থেকেও একই খবর বলা হলো, জেনারেল টিক্কা নিহত। অসমর্থিত খবরে বলা হয়েছে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক জেনারেল টিক্কা মুক্তিবাহিনীর হাতে নিহত। ঢাকা শহরে তুমুল উত্তেজনা, মিলিটারির সর্বোচ্চ সতর্কতায়। বাচ্চু মিয়া বলল, ভাইজান এখন কি কন, গরিবের কথা বাসি হয়ে যাও ফললে? আল্লাহ গরিবের নাম দিছে, কি অদ্ভুত জাত বানাইছে। গরিবের টাটকা কথার উপরে বিশ্বাস নাই, বাসি কথার উপরে বিশ্বাস। এখন দেন 2 টাকা দেন। 2 টাকা দিয়ে কি করবি? ফোলাওয়ের চাল কিনবো, ঘি কিনবো, আজ মোরগ ফোলাও করবো। আমি মোরগ ফোলাও রান্ধন শিখেছি মনা বাবুর্চির কাছে, একবার খাইয়া দেখেন, বুঝতে আমার বিরাট স্নেহ করতেন। মনা বাবুর্চির স্নেহের শিষ্যের অতি অখাদ্য মোরগ পোলাও খাবার সময় রেডিও টিভিতে জেনারেল টিক্কা খানের ভাষণ প্রচারিত হল। জেনারেল টিক্কা খান সশরীরে উপস্থিত হয়ে নতুন কিছু সামরিক নির্দেশ দিলেন। টিভিতে তার মুখ হাস্যময়, যেন সামরিক বাহিনীর নির্দেশ দিতে তিনি বড়ই আনন্দ পাচ্ছেন। কলিমুল্লাহ বাচ্চু মিয়ার দিকে তাকিয়ে বললেন, এটা কি হলো? বাচ্চু মিয়া বলল, ভাইজান এইটা আসল টিক্কা খান না, এটা নকল। মিলিটারিরা বুঝ দেওয়ানোর জন্য আনছে, আসলটা শেষ। এটা মনে হয় তার কোনো ভাই, ভাইয়ের চেহারা ভাইয়ের মতো মিল থাকে না। আমার কথা যদি সত্য না হয় তাহলে আমি বাপের ঘরের না, আমি জারজ সন্তান। মুরগ পোলাও কেমন হয়েছে বলেন? তুই বল কেমন হয়েছে? অতি জঘন্য হয়েছে, ঘি ভালো না, ডালডার ভেজাল। ভেজাল ঘি দিয়া মোরগ পোলাও আমার উস্তাদ মনা বাবুর্চিও পাকাবো না, লাখ টাকা দিলেও করবো না। চুপ থাক। আচ্ছা যান, চুপ থাকলাম। তুই তো রান্নার কিছুই জানিস না। এরে কি কইলেন ভাইজান? আমি ছিলাম মনা বাবুর্চির 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট। উস্তাদ আমার নিজের সন্তানের চেয়ে অধিক স্নেহ করতেন। তখন যুদ্ধের সময় রান্ধনে মন বসে না বললে কিছুই হয় না। যুদ্ধ তুই কই দেখলি? আরে কি কন, ডাহার বাইরে ধুরুম ধারুম গুরুম গারুম সমানে চলতেছে। বেঙ্গল রেজিমেন্ট খাবলা দিয়ে ধরছে, মেজর জিয়া পাকিস্তান আর্মিরে কামড় ধরে ধরছে, কচ্ছপের কামড়। জীবন যাবে কিন্তু কামড় ছাড়বে না। চুপ থাক গাদা, কিছুই হচ্ছে না। যুদ্ধ যা হচ্ছে স্বাধীন বাংলা বেতারে হচ্ছে, সবই ভুয়া যুদ্ধ। বাচ্চু মিয়া আহত গলায় বলল, ভুয়া যুদ্ধ? কলিমুল্লাহ পাইপ ধরাতে ধরাতে বলল, শোন, মন দিয়ে শোন। যুদ্ধ হচ্ছে বেতারে, এই যুদ্ধে গোলা বারুদ লাগে না, শুধু লাগে গলার জোর। স্বাধীন বাংলা বেতার ভুয়া, তার সব খবর ভুয়া। এটা কি কন? তারা খবর দিল শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের সাথে আছেন, আদেশ নির্দেশ দিচ্ছেন। পরে খবর পত্রিকার ছবি দেখলাম উনি করাচি এয়ারপোর্টে। তারা খবর দিল সুফিয়া কামাল, ডক্টর নীলিমা ইব্রাহিম মারা গেছেন। আমরা পত্রিকায় ওনাদের ছবি দেখলাম, মাশাল্লাহ দুজনে ভালো আছেন। তারপর শুনলাম টিক্কা খান মারা গেছেন। এখন তুই বল, মারা গেছে? অবশ্যই, যে টিক্কারে আপনারা দেখছেন বিশ্বাস করেন ভাইজান, আপনার আল্লাহর দোহাই লাগে, এইটা নহল, আসলটা শেষ। আমার কথা যদি মিথ্যা হয় আমার মাথায় যেন ঠাডা পড়ে। তুই যা আমার সামনে থেকে। বর্তমান জীবনটা কলিমুল্লার বেশ ভালো লাগছে। থাকার জায়গায় কোনো অসুবিধা নেই, এই বাড়ি তো আছেই, এছাড়াও থাকার মতো বাড়ি আছে। জিগাতলায় যে বাড়িতে কলিমুল্লার প্রাইভেট টিউশনি করতেন সেই ভদ্রলোক দেশে চলে যাচ্ছেন।
তিনিও কলিমুল্লাহকে তার বাড়ি দেখাশোনা করতে বলেছেন, একটা চাবিও দিয়ে গেছেন। জিকাতলা বাড়িটা বড়, জিনিসপত্রের ঠাসা। কলিমুল্লাহ ঠিক করেছেন কোনো এক সময় ওই বাড়িতে উঠবে। এক জায়গায় বেশি দিন থাকতে নেই, তাতে শিকড় গজিয়ে যায়। যারা গদ্য লেখেন শিকড় গজানো তাদের সমস্যা হয় না, কবিদের জন্য বড় সমস্যা। কবিদের শিকড় থাকতে হয় না, চলমান ছন্দের মতো কবিদেরও হতে হয় চলমান। তাছাড়া অবসর সময়ে অন্যের বাড়ির জিনিসপত্র নেড়েচেড়ে দেখতে তার ভালো লাগে। এখন যে বাড়িতে আছে সেই বাড়ির মূল শোবার ঘরের খাটের নিচে রাখা একটা ট্রাঙ্কের তালা খুলে সে খুবই আরাম পেয়েছে। অনেক টুকিটাকি জিনিস, চিঠিপত্র, ছবি। এর মধ্যে নাইলা নামের এক মেয়েকে লেখা কয়েকটা চিঠি আছে চূড়ান্ত অশ্লীল। নাইলার স্বামী নাইলাকে লিখেছে। এত অশ্লীল কোনো লেখা কলিমুদ্দিন এর আগে পড়েনি। চিঠিগুলো সে নিজের সংগ্রহে রেখে দিয়েছে। ট্রাঙ্কের ভেতর 221 টাকা পাওয়া গেছে। এরা টাকা ফেলে রেখে চলে গেল কেন কে বলবে? হরলিক্সের কৌটাটা টাকাটা কলিমুল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এখান থেকে সে টুকটাক খরচ করছে, তার তেমন খারাপ লাগছে না। ঝাঁঝা দুপুরে কলিমুল্লাহ হাঁটছে। হাইকোর্টের সামনে রাস্তা ধরে হাঁটা। সে যাবে দৈনিক পাকিস্তান অফিসে। তার পকেটে নতুন আরেকটা গদ্য রচনা, শিরোনাম মহাকবি ইকবাল। 21শে এপ্রিল ইকবাল দিবস। সেই দিবসে রচনাটা প্রকাশিত হবে। বিশেষ বিশেষ দিবসের জন্য লেখা পাওয়া দুষ্কর। এ লেখাও যাচ্ছে গোলাম কলন্দর নামে। গোলাম কলন্দর নামটা ভালো পরিচিতি পেয়েছে। ইংরেজি পত্রিকাগুলোতে কিছু লেখা দিতে পারলে ভালো হতো। কলিমুল্লাহর ইংরেজি একেবারে আসে না। পেসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, টেন্স বড়ই ঝামেলার জিনিস। হাঁটতে কলিমুল্লাহর ভালো লাগছে। প্রায় ফাঁকা রাস্তা। যারা হাঁটছে রাস্তার দিকে তাকিয়ে নিঃশব্দে হাঁটছে। আগে রিক্সাওয়ালারা রিক্সা চালাবার সময় প্রয়োজন না থাকলে টুংটাং করত, এখন টুংটাং বন্ধ। বেশিরভাগ রিক্সাই খালি, যাত্রী নেই। আগে কাজ না থাকলেও লোকজন রাস্তায় হাঁটাহাঁটি করত, এখন তা করে না। নিতান্ত প্রয়োজন না হলে কেউ পথে নামছে না। দেয়াল, বাড়ি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও চিকা মারা নেই। সামরিক নির্দেশে সব তুলে ফেলা হয়েছে। গভীর রাতে চিকা মারার পার্টি এসে চিকা মেরে যাবে, সেই উপায় নেই। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ। পথে কাউকে দেখা গেলেই গুলি। কলিমুল্লাহ সিগারেট ধরালো। হাঁটতে হাঁটতে সিগারেট খাওয়ার স্বাস্থ্যের জন্য হানিকর। এত স্বাস্থ্য করলে স্বাস্থ্য থাকে না। কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে হয় না। হাইকোর্টের বিচারপতি এবি সিদ্দিক সাহেবের কথাই ধরা যাক। উনি এমনই কঠিন লোক যে জেনারেল টিক্কাকে গভর্নর হিসেবে শপথ নেওয়াতে রাজি হলেন না। জয় বাংলা জয় সিদ্দিকী স্লোগান পর্যন্ত হয়ে গেল। সেই তিনি এখন সোনামুখ করে জেনারেল টিক্কাকে শপথ পাঠ করিয়েছেন। বলো হরি, হরি বল, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা। ঢাকা এখন ঠিক আছে, ঢাকার কোনো সমস্যা নেই। কোথাও প্যাঁপুর ভাব হলেই হেলিকপ্টার বোমা ফেলে আসছে। বোমারও বিমান আছে। কোদাল খুন্তি নিয়ে যে বাঙালি দেশ স্বাধীন করে ফেলবে বলে ঠিক করেছিল, সেই বাঙালি আসমানি বালা মুসিবতের কথা ভাবে না। তাদের ফেরফেরানি বন্ধ। এখন বসে বসে আরবি হরফে বাংলা লেখা শিখো। ইয়াহিয়ার বিশেষজ্ঞ কমিটি সুপারিশ দিয়েছে আরবি হরফে বাংলা লেখার। কি মজা, কি মজা! বে জবর বা, নুন লাম, আলিফ জবরলা, বাংলা। মজা হচ্ছে না? দৈনিক পাকিস্তানের সামনে এসে কলিমুদ্দিন শান্তি মিছিলের সামনে পড়ল। শান্তি মিছিল চলে ট্রাকে। তাদের শহরে নানান জায়গায় ঘুরতে হয়। হেঁটে হেঁটে এত জায়গা কাভার করা যায় না। শান্তির দূতদের কি কলিমুল্লার আগ্রহ করে তাকাচ্ছে? এদের সঙ্গে পরিচয় থাকা ভালো, বিপদে কাজে আসবে। সবাইকে চেনা যাচ্ছে না। খান এ সবুর আছেন, গাজা, খয়েরউদ্দিন গোলাম আজম, বেনজির আহমেদ। কলিমুল্লার মনে হলো বাংলাদেশ যদি কোনো দিন স্বাধীন হয়ে যায় তাহলে এদের দিয়ে কি হবে? শান্তির এই কপোতরা কি তখনও শান্তির বকম বকম করবে? কলিমুল্লাহকে দেখে দৈনিক পাকিস্তান অফিসে প্রায় অস্পষ্ট এক ধরনের উত্তেজনা দেখা গেল। দারোয়ান টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে সালাম দিল। অফিসে ঢোকার মুখে ছাপাখানার একজন বলল, কলিম ভাই কেমন আছেন? গতকাল আপনাকে দেখি নাই, শরীর খারাপ ছিল। আমাদের এখান থেকে 1 কাপ চা খেয়ে যান। এই খাতিরের কারণ মেজর সাহেবের সঙ্গে ঘোরাঘুরি। সূর্যের কাছাকাছি যারা থাকে তারাও আলো বিচ্ছরণ করে। কলিমুল্লাহ ইকবাল বিষয়ক রচনাটা জমা দিয়ে চা নিয়ে বসল। পত্রিকা অফিসের চা সবসময় ভালো হয়। প্রথম কাপ চা শেষ করার পর দ্বিতীয় কাপ খেতে ইচ্ছে করে। কলিম ভাই কেমন আছেন? কেশিয়ার সাহেব মনে হয় কোনো কাজে ঢুকেছিলেন। কলিমুল্লাহকে দেখে থতমত খেয়ে গেলেন। তার চোখে স্পষ্ট ভীতি। ভয়ের চোখে তাকে কেউ দেখছে। বাহ, ভালো তো।
কলিমুল্লার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। তার জীবনটা মোটামুটি ভয়ের মধ্যেই কেটেছে, আজ ৫-৭ দান পাল্টেছে। তাকেও লোকজন ভয় পাচ্ছে। কলিমুল্লা চায়ে চুমুক দিয়ে বলল, আপনি ভালো আছেন? জি, আপনার দোয়ায়। আমার আবার দোয়ার টাইম কোথায়? ঠিকই বলেছেন, দোয়ার টাইম নাই। ইয়ানফসি ইয়ানফসি। ইয়ানফসি ইয়ানফসি হবে কি জন্যে? কলিমুল্লা খুবই আনন্দের সঙ্গে লক্ষ্য করলেন ভদ্রলোকের মুখ শুকিয়ে গেছে। ব্যাপার কথাটা বলে তিনি এখন আতঙ্কে অস্থির। কলিমুল্লা ঠান্ডা গলায় বললেন, আপনার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে। অবশ্যই অবশ্যই, আপনি আপনার ঘরে যান, আমি চাটা শেষ করে আসি। অবশ্যই অবশ্যই, ঘরে যেন আর কেউ না থাকে। জি 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 জি। আপনার নাম হেলাল না? জি জি জি। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। হেলাল সাহেব জড়ানো পায়ে তার ঘরের দিকে যাচ্ছেন। ভদ্রলোকের কলিজা শুকিয়ে গেছে। এখন চলছে কলিজা শুকাবার কাল, ড্রাই লিভার ওয়েদার। কলিমুল্লা চা শেষ করে আরেক কাপ চা নিল। হেলাল সাহেবের কাছে যত দেরি করে যাওয়া যায় ততই ভালো। টেনশনে পেটের ঘাম বের হয়ে যাক। আমি আমার এক জীবনে অনেক টেনশন নিয়েছি, এখন তোরা খানিকটা নে। কেমন আছেন হেলাল সাহেব? জি ভালো, ভালো আছি। চোখমুখ শুকনা, ভালো তো মনে হয় না। রাতে ঘুম ভালো হচ্ছে না? জি জি, ঘুম ভালো হচ্ছে। কলিম ভাই, চা খাবেন? না, চা 2 কাপ খেয়েছি। অন্য কিছু খাবেন? আনায় দিই? না, কিছু খাবো না। আচ্ছা শুনেন, কবি শামসুর রহমান সাহেব অফিসে আসছেন না? ব্যাপারটা কি, যুদ্ধে চলে গেছেন নাকি? জি না জি না। উনি আছেন কোথায়? তা তো জানি না। ঢাকা শহরে কি আছেন? জি না। কোথায় আছেন? আমি ওনার কোনো খোঁজ জানি না। ঢাকা শহরে যে উনি নাই সেটা তো আপনি জানেন, তাহলে আপনি কেন বলছেন তার খোঁজ জানেন না? কবির গ্রামের বাড়ি কোথায়, ঠিকানাটা দেন তো, আমি দেখা করে আসব। ইদানিং কী সব লেখালেখি করছেন দেখব। উনি কোথায় আছেন আমি কিছু জানি না। জেনে তাহলে আমাকে তারপর জানাবেন। হেলাল সাহেব চুপ করে আছেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। কলিমুল্লা বলল, এটা জর্দা দিয়ে পান আনার ব্যবস্থা করেন, চা খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে। অবশ্যই অবশ্যই। আমাকে কাগজ আর কলম দেন, নিরিবিলি একটা ঘর দেন, কেউ যেন আমাকে বিরক্ত না করে। শুধু মেজর সাহেব এলে খবর দিবেন। অবশ্যই অবশ্যই। দুপুরে আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করবেন না, মেজর সাহেবের সঙ্গে তার মেসে খাবার কথা। কলিমুল্লা ইজি চেয়ারে শুয়ে আছে, তার মাথার উপরে ফ্যান ঘুরছে। সে কবিতা লেখার চেষ্টা করছে। প্রথম লাইনটা চট করে মাথায় এসে গেছে। লাইনটা খারাপ না। একটি ধবল বক একা একা উঠতেছিল বাংলার করুণ আকাশে। সে করুণ শব্দটা কাটল। করুণ আকাশ মানে জীবনানন্দ। করুণের জায়গায় বসল মেঘলা আকাশ। এই শব্দটা ভালো লাগছে না। মেঘলা আকাশ, মেঘলা আকাশ লিখে লিখে মেঘলা শব্দটা সবাই পচিয়ে ফেলেছে। মেঘলা কেটে সে লিখল রূপালী। কবিতার বাকি কয়েকটা পংক্তি সে দ্রুত লিখে ফেলল। একটি ধবল বক একাকী উড়িতেছিল বাংলার রূপলী আকাশে। সঙ্গিনী তার মরিয়া গেছে বহুকাল বহুকাল আগে। সঙ্গিনীর দীর্ঘশ্বাস 12 মাস বকের পাখায় লাগে। উড়িতে পারে না সে সঙ্গিনীর নিঃশ্বাসের ভারে। সে বড় ক্লান্ত হয়, খুঁজে ফিরে ডানা দুটি মেলিবার নিশ্চিন্ত আশ্রয়। কবিতা লেখার খুব আবেগ এসে গেছে। বাকি লাইনগুলো কিউ এর মতো একজনের পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, তারা ঠেলাঠেলিও করছে। এমন সময় হেলাল সাহেব ঘরে ঢুকে বললেন, মেজর সাহেব এসেছেন, আপনাকে ডাকেন। সঙ্গে সঙ্গে কবিতা লেখা বন্ধ করে উঠে চলে গেলে মনে হবে সেও মিলিটারির ভয়ে আধমরা। এটা করা যাবে না। কলিমুল্লা হাতের ইশারা করলো যাতে মনে হয় সে বলছে, এখন লেখালেখি করছি, এই সময় বিরক্ত করা যাবে না, পরে আসুন। ইশারার পরেও হেলাল সাহেব আবারও বললেন, স্যার আপনাকে ডাকেন। কলিমুল্লা এমন ভাব করে উঠল যেন সে খুবই বিরক্ত হচ্ছে লেখার মাঝখানে উঠতে হচ্ছে বলে। মেজর সাহেব তাকে দেখে বলল, হ্যালো পায়েট। কলিমুল্লা বিনয় এবং লজ্জায় নিচু হয়ে গেল। মেজর সাহেব বললেন, কি করছিলে? পাকিস্তান নিয়ে একটা কবিতা লিখছিলাম স্যার। ভালো, খুব ভালো, এ পয়েট ইন অ্যাকশন।
স্যারের শরীরটা কি খারাপ? আমাকে দেখে কি মনে হচ্ছে শরীর খারাপ? ইয়ে স্যার। আমার শরীর ঠিক আছে, মন সামান্য অস্থির। যুদ্ধ অবস্থায় মন অস্থির থাকবে, এটাই স্বাভাবিক। যুদ্ধ কোথায় দেখলেন? পাটকাঠি দিয়ে যুদ্ধ হয় না। স্যারকে চা দিতে বলি। না, চা খাবো না। তুমি কি কিছু বাড়তি পয়সা রোজগার করতে চাও? তোমাকে আমি কাজ দিতে পারি। স্যার, আপনার কোনো কাজের জন্য অন্যরা পয়সা নিতে পারে, আমি কিভাবে নিব? মেজর সাহেব বললেন, কাজ করে পয়সা নেবে? এমন কাজ যাতে দেশের সেবা হয়, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ। কলিমুল্লার শরীর ঠান্ডা হয়ে গেল। ব্যাটা বলে কি, যুদ্ধে যাব মানে? ছোটবেলায় গলতি দিয়ে এক ছেলের মাথা টং করে মার্বেল মেরেছিল, তার যুদ্ধ এই পর্যন্তই। বন্দুক দূরে থেকে দেখেছে, হাত দিয়ে এখনো ছুঁয়ে দেখেনি। কলিমুল্লা ভাবল বলে, সব পারবো স্যার, শুধু যুদ্ধটা পারবো না। আমরা শাহ বংশের মানুষ মারা নিষেধ। যা ভেবেছিল শেষ পর্যন্ত তা বলল না। মেজর সাহেব বললে তো আর বন্দুক কাঁধে নিয়ে রওনা হতে হবে না, হাতে সময় আছে। সে বলল, জনাব, আপনি যা করতে বলবেন আমি তাই করব। যুদ্ধ কি আমি জানি না, বন্দুক হাতে দিয়ে ছুঁয়ে দেখিনি, কিন্তু আপনি বললে বন্দুক নিয়ে শত্রু মোকাবেলা করব। আল্লাহর কিরা, আমাদের নবীজির কিরা। মেজর সাহেব বললেন, যুদ্ধ মানেই যে বন্দুক নিয়ে গোলাগুলি তা তো নয়। যুদ্ধের অনেক ধরন আছে। এই যে আমি পত্রিকায় অফিস, রেডিও টেলিভিশন অফিসে ছুটাছুটি করছি, এটাও যুদ্ধ। তোমাকে আমি একজনের ঠিকানা দেব, তাকে আমি তোমার কথা বলেছি, সে তোমাকে কাজ দেবে। আলহামদুলিল্লাহ, আপনি ঠিকানা লিখে দেন, আমি আজই ওনার কাছে যাব। ওনার নাম কি? তার নাম জোহর, পূর্ণিয়া জেলার বাড়ি। খুব পড়াশোনা জানা লোক। তুমি যেমন কবিতা লেখো, সেও কবিতা লেখে। বলেন কি স্যার, আপনি আমাকে একটা চিঠি লিখে দেন, চিঠি নিয়ে ওনার সঙ্গে দেখা করব। চিঠিফিটি কিছুই লাগবে না, তুমি তোমার নাম বললেই তাতেই হবে। আপনার নাম কি বলবো স্যার? আপনি আমাকে পাঠিয়েছেন এটা বলবো? কিছু বলতে হবে না। মেজর সাহেব উঠে দাঁড়ালেন, অন্য কোথাও যাবেন। কলিমুল্লাহ বলল, স্যার, এক কাপ চা খেয়ে যান। আপনার সঙ্গে চা খাবো বলে আমি এখনো চা খাই নাই। মেজর সাহেব আবারও বসলেন। কলিমুল্লাহ ছুটে গেল চা আনতে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প এর 7ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার সাথে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।